সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাইকে জানাচ্ছি আমি আবারও স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের বাংলা বিষয়ের আলোচনায় আজকে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছদ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে সুখী মানুষ। আর লিখেছেন হচ্ছে মমতাজ উদ্দিন। এর আগে আমরা আহ, এটার প্রথম পরিচ্ছেদ নিয়ে কথা বলেছি। যদি সেটি না দেখে থাকো, এই মুহূর্তে দেখো উপরে একটা লিঙ্ক আসছে, সেখানে ক্লিক করে দেখে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই সুখী মানুষটা যে একটি নাটক, সেটি লিখেছেন আমাদের অতি আহ, পরিচিত একজন লেখক, নাম হচ্ছে মমতাজ উদ্দিন। তো আমরা এই মমতাজ উদ্দিন এই এই যে সুখী মানুষ, সেই নাটকটি পড়ে আমরা আজকে কি শিখবো, মেন উদ্দেশ্যটা কি? তো দেখো, আমরা আজকে এটার মেন উদ্দেশ্য জানবো। তারপর আমরা এই মমতাজ উদ্দিনের কিছু পরিচিতি নিয়ে জানবো। পরিচিতি নিয়ে জানার পর আমরা ধীরে ধীরে আমরা আমাদের নাটকটা শেষ করব। তো এখানে দেখো, নিচে একটি নাটক দেওয়া হলো। নাটকটির নাম হচ্ছে সুখী মানুষ। এটি মমতাজ উদ্দিন আহমেদের লেখা। তিনি একজন বিখ্যাত নাট্যকার। নাট্যকার কাকে বলা হয়? যিনি নাটক লিখে থাকেন। যিনি নাটক লিখে থাকেন তাকে বলা হয় নাট্যকার। তার লেখা বিখ্যাত নাটকের মধ্যে আছে স্বাধীনতা আমার স্বাধীনতা, কি চাহ সংকোচে। এটা হচ্ছে মমতাজ উদ্দিনের বিখ্যাত দুইটা নাটক। আমরা যে নাটকটা পড়বো সুখী মানুষ, এর চেয়ে আরো মানে ভালো মানের, মানে সারা জাগানো এই দুইটা নাটক। তো এখানে দেখো, যারা নাটক লেখেন তাদেরকে নাট্যকার বলে। নাটকে একজনের সঙ্গে অন্যজনের যেসব কথা হয় সেগুলোকে বলা হয় সংলাপ। আমরা নাটকের মধ্যে যে কথাবার্তা বলতেছি, মানে তোমার সাথে আমি কথা বলতেছি ক্লাসে, যখন টিচারের সাথে স্টুডেন্ট, স্টুডেন্টের সাথে টিচার কথাবার্তা বলে, এটাকে বলা হয় কি? এক সংলাপ। এই নাটকের সংলাপে প্রমিত ভাষা ব্যবহার করা হয়েছে। এর আগে আমরা যে গল্পটা পড়েছি, সেখানে আমরা নাটক খেলার বা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে। তো এখানে পুরোটার মধ্যে কি হয়েছে? প্রমিত ভাষা ব্যবহার করা হয়েছে। এই কথা বা সংলাপ যাদের মুখ দিয়ে উচ্চারিত হয় তাদের বলে চরিত্র। নাটকের মধ্যে যারা আহ, বিভিন্ন কথাবার্তা বলে, বা কথাবার্তা অভিনয় করার সময় বলে, তাদেরকে বলা হয় কি? এই এক একজনকে বলা হয় এক একটা চরিত্র। সুখী মানুষ নাটকে অনেকগুলো চরিত্র রয়েছে। আমরা এখানে অনেকগুলো চরিত্র দেখতে পাবো। একটু পরেই আমরা দেখব কোন চরিত্র কেমন। তুমিও তোমার সহপাঠীরা এগুলোর মধ্য থেকে একটি করে চরিত্র বেছে নাও এবং চরিত্র অনুযায়ী সংলাপ পাঠ করো। সংলাপ পাঠ করার সময়ে প্রমিত উচ্চারণের দিকে খেয়াল রেখো। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু পরেই দেখব এই ইয়েটাকে। তো মেইন বিষয়টা হচ্ছে আমাদের এখানে শেখানোর বিষয়টা হচ্ছে শব্দের উচ্চারণ এবং প্রমিত উচ্চারণ যেটা। এই সুখী মানুষ আমরা কথা বলেছি। তো এই সুখ, এখন দেখো এই লেখক পরিচিতি। উনি কি লিখেছে? মমতাজ উদ্দিন আহমদ পশ্চিমবঙ্গের মালদহ জেলার 1935 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তোমাকে প্রশ্ন মানে হতে পারে যে মমতাজ উদ্দিন কোথায় জন্মগ্রহণ করছে? পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করছে, মালদহ জেলায়। এটা কত সালে? আহ 1935 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর তিনি সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। তারপর 1992 সালে অবসরে গ্রহণ করেন। নাট্যকার, নাট্য অভিনেতা হিসেবে তিনি বাংলাদেশে একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। উনি কি? যেমন নাট্যকার, নাটক লিখেছে, নাটকে অভিনয় করেছে। তার বিখ্যাত উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে নাটক, যেটা আমরা একটু বললাম, স্বাধীনতা আমার স্বাধীনতা, রাজা অনুসারের পালা, সাত ঘাটের কানাকড়ি, আমাদের শহর, হাস্য হাস্য ভাষ্য, হাস্যলাস্য ভাষ্য। আর প্রবন্ধের মধ্যে আছে বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত ইত্যাদি। সাহিত্যে অবদানের জন্য শিশু একাডেমি পুরস্কার উনি পেয়েছে, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে, একুশে পদক সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের বইটায় যাই আবার। এই যে নাটক আমরা বলেছিলাম, বেশ কিছু চরিত্র আমরা পাবো। নাটকের প্রথম চরিত্রটা দেখো, উনি চরিত্রটা হচ্ছে মুরলের একটা চরিত্র। বয়স কত? 50-এর কাছাকাছি। একজন থাকবে কবিরাজের চরিত্র, তার বয়স কত? 60-এর কাছাকাছি। আর একজন থাকবে
হাসু, তার বয়সটা কত হবে? ৪৫ বছর। আরেকজন রহমত, সে যুবক, বয়স ২০ বছর। আরেকজন লোক থাকবে, তার বয়স ৪০ বছর। তো তোমরা যখন এই নাটকের অভিনয়টা করবে বা ওই কথাবার্তাগুলো বলবে, যদি তোমরা ওই রকম লেবাস নিতে পারো তাহলে ভালো হয়। তো এখন এটার মধ্যে দুটা দৃশ্য থাকবে। এর মধ্যে প্রথম দৃশ্যটা মানে কিরকম পরিবেশটা দেখো। মোড়লের অসুখ, বিছানায় শুয়ে ছটফট করছে। কবিরাজ মোড়লের নাড়ি পরীক্ষা করছে। নাড়ি বলতে দেখবা ডাক্তাররা হাতের এখানে ধরে যেটা দিয়ে ব্লাড প্রেশার মানে বোঝা যায়, সেটাকে বলা হয় নাড়ি। তো মোড়লের আত্মীয় হাসু মিয়া আর মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলীর অসুখ নিয়ে কথা বলতেছে। হাসু: রহমত, ও রহমত আলী। রহমত: শুনছি। হাসু বলতেছে, ভালো করে শুনো, ওই কবিরাজ যতই নারী দেখুক, তোমার মোড়লের নিস্তার নাই। রহমত: অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব। হাসু: কাঁদো, মন উজাড় করে কাঁদো। তোমার মোড়ল একটা কঠিন লোক। তোমার আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী। মানুষের কান্না দেখলে হাসে। রহমত বলল, তাই বলে মোড়লের ব্যায়াম হলো, এটা ভালো হবে না কিন্তু। হাসু: হবেই না তো, মোড়ল যে অত্যাচারী পাপ। মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না। দেখে নিও, মোড়ল মরবে। রহমত: আরে আজে বাজে কথা বলবেন না তো, আপনি বাড়ি যান। কবিরাজ: আহা, এত কোলাহল করো না, আমি রুগীর নাড়ি পরীক্ষা করছি। রহমত রহমত বলতেছে, ও কবিরাজ, নারী কি বলছে? মোড়ল বাঁচবে তো? কবিরাজ: মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী অমর নয়। আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। হাসু বলতেছে, আমাকে বলুন। মোড়ল আমার মামাতো ভাই। রহমত: মোড়ল আমার মনিব। কবিরাজ বলতেছে, এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। হাসু বলতেছে, বাঘের চোখ আনতে হবে? কবিরাজ: আরো কঠিন কাজ। রহমত: হিমালয় পাহাড় তুলে আনবো? কবিরাজ বলতেছে, পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। মুরল বলতেছে, আর সহ্য করতে পারছি না, জ্বলে গেল, হাড় ভেঙে গেল, আমাকে বাঁচাও। কবিরাজ বলতেছে, শান্ত হও। ওহ রহমত, মোড়লের মুখে শরবত ঢেলে দাও। রহমত কি করছে তখন? মোড়লকে শরবত ঢেলে দিচ্ছে। তখন হাসু বলতেছে, ও মুরল, জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছো, আমি আজ মুরগির দাম নিয়েই ছাড়বো। মোড়ল বলতেছে, ভাই হাসু, এদিকে এসো, আমি সব দিয়ে দেব, আমাকে শান্তি এনে দাও। কবিরাজ বলতেছে, মোড়ল, তুমি কি আর কোনোদিন মিথ্যে কথা বলবে? মোড়ল বলতেছে, আর বলবো না। এই তোমার হাত দিয়ে রেখে, তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আর কোনোদিন মানুষের উপর জবরদস্তি করব না। আমাকে ভালো করে দাও। কবিরাজ: লোভে পাপ, পাপে মৃত্যু, আর কোনোদিন লোভ করবে? মোড়ল বলতেছে, না, লোভ করব না, অত্যাচার করব না, আমাকে শান্তি দাও, সুখ দাও। কবিরাজ বলতেছে, তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ওষুধের কথা চিন্তা করি। মোড়ল: সুখ কোথায় পাবো? আমাকে সুখ এনে দাও। হাসু বলতেছে, অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। মোড়ল বলতেছে তারপর, আমার কত টাকা, কত বড় বাড়ি, আমার মনে দুঃখ কেন? কবিরাজ বলতেছে, চুপ করো, যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। হাসু, এদিকে এসো, আবার কথা শ্রবণ করো। মোড়লের বেমু ভালো হতে পারে যদি আজ রাত্রির মধ্যেই। রহমত তখন বলতে লাগলো কথা শেষ না হতে, যদি কি? কবিরাজ বলতেছে, যদি আজ রাত্রির মধ্যেই
হাসু আবার আগ্রহে বলতেছে, কি করতে হবে? কবিরাজ আবার বলতেছে, যদি একটি ফতুয়া সংগ্রহ করতে পারো। রহমত বলতেছে, ফতুয়া? কবিরাজ, হ্যাঁ হ্যাঁ, এটা এক ধরনের জামা। এই জামা হবে একজন সুখী মানুষের। তার জামাটা মুরলের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড়-মোড় রোগ ভালো হয়ে যাবে। রহমত বলতেছে, এই তো, খুব সোজা ওষুধ। কবিরাজ বলছে, সোজা নয়, খুব কঠিন কাজ। যাও, সুখী মানুষকে খুঁজে দেখো। সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়ল আর বাঁচবে না। মোড়ল, হ্যাঁ, আমি বাঁচবো, জামা এনে দাও, 1000 টাকা বকশিশ দেব। তারপর দৃশ্য 2, বনের ধারে অন্ধকারে চাঁদের স্নান আলো, ছোট একটি কুঁড়েঘরের সামনে হাসু মিয়া ও রহমত গালে হাত দিয়ে ভাবছে। কি ভাবতেছে দেখো, রহমত বলতেছে, কি তাজ্জব কথা, 5 গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না। যাকেই ধরি সে বলে, না ভাই, আমি সুখী নই। হাসু বলতেছে, আর তো সময় নেই ভাই, এখন 12টা, সুখী মানুষ নেই, সুখী মানুষের জামাও নেই। মুরল তো তাহলে এবার মরবে। রহমত বলতেছে, আহারে, আমরা এখন কি করব? কোথায় একটা মানুষ পাবো যে কিনা? হাসু বলতেছে, পাওয়া যাবে না, সুখী মানুষ পাওয়া যাবে না। সুখ বড় কঠিন একটা জিনিস। এই দুনিয়াতে ধনী আছে, আরো ধন দাও। ভিখারি বলছে, আরো ভিক্ষা দাও। পেটুক বলছে, আরো খাবার দাও। শুধু দাও দাও, দাও আর দাও। সবাই অসুখী, কারো সুখ নেই। রহমত বলছে, আমরাও বলছি, মোরলের জন্য জামা দাও, আমাদের বকশিশ দাও, আমরাও অসুখী। হাসু বলতেছে, চুপ চুপ, ঘরের মধ্যে কে যেন কথা বলছে। রহমত বলল, ভূত নাকি? চলেন পালিয়ে যাই, ধরতে পারলে মাছ ভাজা করে খাবে। হাসু বলল, এই যে ভাই, ঘরের মধ্যে কে কথা বলছেন, বেরিয়ে এসো। রহমত বলল, ভূতকে ডাকবেন না। ঘর থেকে একজন লোক তারপর বেরিয়ে আসলো। লোক বলল, তোমরা কে ভাই, কি চাও? হাসু বলল, আমরা খুব দুঃখী মানুষ ভাই, তুমি কে? লোক বলল, আমি একজন সুখী মানুষ। তারপর হাসু বলল, তোমার কোনো দুঃখ নেই? লোক বলল, না, সারাদিন বনে বনে কাঠ কাটি, সেই কাঠে বাজারে বেচি, যা পাই তা দিয়েই চাল কিনি, ডাল কিনি, মনে সুখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমেই রাত কাবার। হাসু বলতে লাগলো, বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না, যদি চোর আসে? লোকটি হেসে বলল, চোর? হুঁ, আমার ঘরে কি চুরি করবে? হাসু বলল, তোমার সোনাদানা, জামা, জুতা। লোকটি তখন প্রাণ করলে হাসতে শুরু করলো। রহমত, হা হা করে পাগলের মতো হাসছো কেন ভাই? লোকটি তখন হেসে বলল, তোমাদের কথা শুনে হাসছি ভাই। চোরকে তখন বলবো, নিয়ে যাও, আমার যা কিছু আছে নিয়ে যাও। হাসু বলল, তুমি তাহলে সত্যিই সুখী মানুষ? লোক বলল, দুনিয়াতে আমার মতো সুখী কে? আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশা। রহমত বলতে লাগলো, ও বাদশা ভাই, তোমার গায়ের জামা কোথায়? ঘরের মধ্যে রেখেছো? তোমাকে 100 টাকা দিব, জামাটা নিয়ে এসো। তখন লোকটি বলল, জামা? রহমত বলল, জামা মানে জামা, এই যে আমাদের এই জামার মতো একটা জিনিস, তোমাকে 500 টাকা দিব, জামাটা নিয়ে এসো, মুরলের খুব কষ্ট হচ্ছে। লোক তখন বলল, আমার তো কোনো জামা নেই ভাই। হাসু তখন রেগে গিয়ে বলল, এই মিছে কথা বলো না। লোকটি বলল, মিছে বলবো কেন, আমার ঘরে কিছুই নেই, সেজন্যই তো আমি সুখী মানুষ। তো প্রিয় শিক্ষার্থী, এই যে নাটকটা, এই নাটকটা থেকে আমরা কি বুঝলাম, যে সুখী মানুষের কিছু চাওয়া পাওয়া নেই। আর আমরা পৃথিবীতে যত মানুষ আছি সবগুলা কিন্তু চাওয়া পাওয়ার উপরে আমাদের লোভ বেড়ে যায়, যে কারণে আমাদের বিভিন্ন জিনিসও বেড়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী, এখানে বিভিন্ন শব্দের অর্থ আছে, অর্থগুলো তোমরা একটু পড়বে,
পড়লে আমরা প্রমিত ভাষা থেকে আমাদের আঞ্চলিক ভাষাটাও আমরা বুঝতে পারবো। তারপর এখানে কিছু শব্দের উচ্চারণ আছে, যেমন অত্যাচার লেখা কিন্তু অত্যাচার উচ্চারণটা এরকম হয়, এরকম অনেকগুলা দেওয়া আছে, এটা দেখে নিবে। তারপর যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে। তো প্রিয় শিক্ষার্থী, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।